কমার্সভিলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনেছো যে বোর্ড কর্তৃক বিভিন্ন অ্যাসাইনমেন্ট অলরেডি স্টুডেন্টদেরকে প্রস্তুত করার জন্য দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 যেটা সেটা নিয়ে আলোচনা করার জন্য তোমাদের মাঝে হাজির হয়েছি। অবশ্যই আমার ক্লাসটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, অবশ্যই কিছু কিছু শিখতে পারবে। মনে রাখবা যে অ্যাসাইনমেন্ট শুধু মানে দেখে দেখে লেখাই আসলে অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য নয়, কিন্তু শিখতে হবে। কারণ লেখাপড়া কিন্তু নিজের কাছে, তাই না? আমার লেখাপড়ার ভাগ অন্য কাউকে কিন্তু দিব না, যে কথা আমি বারবারই বলে থাকি। তো আর কথা বাইরে শুরু করি আজকের আমাদের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট যাওয়ার আগে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে একটা জিও জারি হয়েছে ওইটা একটু পড়ি আমরা, তোমাদের অবশ্যই কাজে লাগবে। দেখো যে বিষয় রয়েছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট প্রেরণ। ওকে, তো এখানে যে বিষয়টা রয়েছে 3 সপ্তাহের বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো এগুলো আমাদের কিন্তু খুব গুরুত্বভাবেই মানে গুরুত্ব মনে করেই আমাদের কাজগুলো কিন্তু সমাধান করতে হবে, কারণ এইটুকুর বেসিস করেই আমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট নির্ভর করছে। অবশ্যই আমরা সবাই খুব দায়িত্ব নিয়েই আমরা এই কাজটা সমাধান করব। ওকে, তো আমাদের অ্যাসাইনমেন্ট যে বিষয়গুলো আমাদের জানতে হবে, তোমরা অলরেডি ইতিমধ্যে আমার 1 নম্বর যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা আমি উল্লেখ করেছি, তারপর আবার রিপিট করছি যারা নতুন হয়তো আমার ভিডিওটা দেখছো। তোমরা অবশ্যই এই যে ইংরেজিতে এই তথ্যগুলো পূরণ করতে হবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিষয় কোড ও বিষয়ের নাম, শিক্ষা বোর্ডের নাম, যে শিক্ষা বোর্ডে তোমরা রয়েছো, শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার 10 ডিজিটের যেটা, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এটা কিন্তু অবশ্যই ইংরেজিতে পূরণ করবে। বা পরবর্তীতে যে কাজগুলো রয়েছে এটা কিন্তু আসলে শিক্ষার্থীদের বা তোমাদের কোনো ফাংশন না, এটা স্কুলের স্যাররাই এগুলো বাকি কাজগুলো সমাধান করবে। তো মনে বুঝতে পেরেছো? তো অবশ্যই আমাদের এই মানে যে অ্যাসাইনমেন্টের যে প্রথমে যে কভার লেটার যেটা বলে থাকি, এটা খুবই কিন্তু গুরুত্ব, আমরা খুব দায়িত্বশীলভাবেই এটা আমরা আস্তে আস্তে বুঝে বুঝে পূরণ করব। তো ঠিক আছে, এবার আমরা চলে যাই সরাসরি হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 এর যে পার্টে কী রয়েছে সেটা আমরা দেখব। তোমরা অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, 2 এর যে পার্টটা, একটা অলরেডি তোমরা দেখেছো, তো এখন আমরা 2 এর যে পার্টটা আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে হিসাব বিজ্ঞান কোড নম্বর 146 আগের মতোই। তো এবার আমরা যেটা খেয়াল করব যে আমাদের অ্যাসাইনমেন্টে কী কী বলেছে একটু আমরা নির্দেশনা ভালো করে পড়ে নিই, কারণ আসলে পড়ে লেখাই ভালো হবে, না পড়ে লিখলে কিন্তু এর ফল কিন্তু তোমাকেই ভোগ করতে হবে, রাইট? তো কথা না বাড়ি আমরা আমাদের জাবেদার জার্নিতে আমরা চলে যাচ্ছি। তো প্রথমে দেখো আমাদের বলেছে যে সহায়ক তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে। কি করব? দ্বিতীয়ত বলেছে জাবেদা ধারণা সমূহ গুরুত্ব বর্ণনা করতে হবে। জাবেদার যে আমাদের বইতে যে জাবেদা কি, জাবেদা গুরুত্ব কি, এগুলো রয়েছে, এটা আমরা খুব ভালো করে গুরুত্ব সহকারে আমরা পড়বো, লিখে দেখাবো। তো আমরা কিভাবে লিখবো, তো আমরা সরাসরি সেটা দিকে চলে যাই। ঠিক, আর যারা আমার চ্যানেলে নতুন, কমার্সভিল ইউটিউব চ্যানেলে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যদি ভালো লাগে, অবশ্যই একটা কথা বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে আসলে করার প্রয়োজন নেই, কারণ পৃথিবীতে এমনই, ভালো লাগলে তার জন্য আমরা অনেক কিছুই করি, তাই না? তো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা আমার সঙ্গে থাকবে, কথা দিলাম, ভালো লাগবে, কিছু শিখতে পারবে। ওকে, তো আমরা দেখছি যে আমাদের জাবেদা যে ধারণা রয়েছে, ধারণার সব গুরুত্ব, সেটা আমরা দেখব। তো তোমরা অবশ্যই এইভাবে খাতায় লিখবে যে 2 এর ক জাবেদার ধারণা, রাইট? তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর তারিখের ক্রমানুযায়ী ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। একে কেউ কিন্তু হিসাবের বই, সহকারী বই, সাহায্যকারী বই, দৈনিক বই হিসাবে অভিহিত করে থাকে। তো আমরা ধারণাটা পেয়ে গেলাম। এবার আসবো আমাদের গুরুত্বটা কি রয়েছে। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা জানবো লেনদেনের লিপিবদ্ধকরণ। দৈনন্দিন সংগঠিত লেনদেনগুলোকে জাবেদার তারিখের ক্রমানুসারে ধারাবাহিক আকারে লিপিবদ্ধ করা হয়। এ কারণে লেনদেনগুলো পরবর্তীতে খতিয়ান অন্তর্ভুক্ত করণে কোনো অসুবিধা না হয়। আসলে জাবেদা থেকে খতিয়ান করা, জাবেদা বলা হিসাবের প্রাথমিক বই, আর খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই।
আমরা এটা সবাই জানি, তবে একটু জেনে নিলাম, ঠিক না? বেশি জানলে কিন্তু তোমার লাভ বেশি, সত্যি তাই। কম জানলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানার বিষয়টা রয়েছে। জাবেদায় লেনদেন তারিখের ক্রমানুসারে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন ঘটছে তা সহজেই জানা যায়। বিভিন্ন সময়ে মোট কত টাকার লেনদেন হয়েছে সেটি পরিমাণও জানা যায়। এবার রয়েছে দেখো দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। দ্বৈত সত্তা সম্পর্কে আমরা জেনেছি যে আমাদের দুটি পক্ষ থাকতে হবে, এক পক্ষ গ্রহণ করবে আর এক পক্ষ প্রদান করবে। ঠিক তাই, কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র দ্রুততম দাখিলা পদ্ধতি সূত্র মতে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে একটি হিসাবকে ডেবিট, অন্য হিসাবকে ক্রেডিটে লিপিবদ্ধ করা হয়। ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত পাওয়া যায়। আর লেনদেনের ব্যাখ্যা, প্রতিটি লেনদেনের উৎস ও প্রকৃতি নিরূপণের উদ্দেশ্যে তারিখ অনুযায়ী জাবেদাভুক্ত প্রতিটি লেনদেনের সপক্ষে প্রয়োজনীয় প্রাসঙ্গিক ও সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করা হয়। ওকে, এবার রয়েছে আমাদের ভুল ত্রুটি হ্রাস, রাইট। অনেকে কিন্তু হ্রাস বলে থাকে, এটা কি হবে? হ্রাস। ওকে, লেনদেন খতিয়ানের অন্তর্ভুক্তির পূর্বে জাবেদা লিপিবদ্ধ করা হয় বলে হিসাবের ভুল ত্রুটি এবং খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র, জাবেদায় লেনদেন সমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়, কারণ ভবিষ্যৎ যে কোনো প্রয়োজনে জাবেদা দলিল বা প্রমাণস্বরূপ হিসাবে ব্যবহার করা যায়। জাবেদা খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়। তো আমরা এতক্ষণ ধরে আমরা জাবেদার যে আমাদের ধারণা সহ গুরুত্ব বর্ণনা করতে বলেছে, আমরা কিন্তু এই ফাঁকে বর্ণনা করে ফেললাম। তোমরা অবশ্যই আমি যা লিখেছি সুন্দর করে খাতায় লিখবে। মনে রাখবে যে হিসাব বিজ্ঞান স্টুডেন্ট অর্থাৎ কমার্স স্টুডেন্ট যারা, তারা কিন্তু অবশ্যই নো কাটাকাটি, মানে সুন্দর করে স্পষ্ট করে লিখবে। আমরা কাটাকাটি কিন্তু একদমই করব না। স্যাররা কিন্তু অবশ্যই কাটাকাটি কিন্তু একদমই পছন্দ করেন না। আমরা অবশ্যই সুন্দর করে আস্তে আস্তে আমরা লিখব। এবার আমরা চলে আসি আমাদের গ নম্বরেতে কি বলেছে দেখো, যে আমাদের প্রকৃত জাবেদা শ্রেণীভুক্তকরণ করতে হবে, অর্থাৎ বিশেষ জাবেদা। তার আগে আমরা একটা নির্দেশনাটা জেনে নিই। বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ বর্ণনা করতে হবে। বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ, আমরা কিন্তু উদ্দীপকের যে সহায়ক তথ্য রয়েছে এটা দিয়ে আমরা পরে জাবেদাভুক্ত করব। আপাতত আমাদের আসলে এইগুলো প্রয়োজন হচ্ছে না, বিধায় আমি কিন্তু পড়ছি না। তোমরা হয়তো ভাবছো যে স্যার কিন্তু এটা পড়ছে না কেন, প্রয়োজন যখন হবে তখন কিন্তু অবশ্যই পড়বো। আমরা সবাই জানি যেই প্রয়োজন কিন্তু আবিষ্কারের জননী, প্রয়োজন হলে কিন্তু ঠিকই আমরা সব জেনে নেব। তো আমরা এই ফাঁকে জেনে নিই বিশেষ প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ বর্ণনা করতে হবে। তো আমরা একটু দেখে নিই কীভাবে বর্ণনা করা যায়। তো আমাদের বর্ণনা করতে হবে, ঠিক। আমরা বর্ণনা করার জন্য আমরা একটা যে কাজটা করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ একটা ছক করেছি আমি, জাবেদার শ্রেণী বিভাগ। সত্যি তাই, লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে জাবেদার শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। কারণ প্রত্যেকটা জাবেদা কিন্তু একই জাবেদায় বসে না, কোনোটা প্রারম্ভিক, কোনোটা সমাপনী, কোনোটা সমন্বয়, বিভিন্ন জাবেদা ক্লাসিফিকেশন রয়েছে। তো আমরা এটা জেনে নিই, জাবেদার পার্ট রয়েছে দুইটা, একটা বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা রয়েছে আমাদের 6 প্রকার: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। অপরপক্ষে প্রকৃত জাবেদা ভাগ করা হয়েছে 4টে ভাগে: সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা এবং প্রারম্ভিক জাবেদা। তো আমরা এখন এই জাবেদাগুলোকে একদম আলাদা করে ফেলবো। প্রথমে আমরা যাব বিশেষ জাবেদার বিষয়কে একটু বিশেষভাবে জেনে নেব, রাইট। তো তোমরা, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এসএসসি এবং এইচএসসি যে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আমি হাজির হব তোমাদের সঙ্গে। এছাড়াও আমি নবম, দশম এবং ইন্টারের হিসাব বিজ্ঞান, ফিনান্স বইয়ের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। তোমরা সময় করে অবশ্যই দেখে নিবে। কথা দিলাম কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। না যদি শিখতে পারো কমেন্টে কিন্তু একদম জানিয়ে না দিতে ভুলবে না, অবশ্যই জানিয়ে দিবে। ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে। তাই আমরা চলে যাচ্ছি এবার বিশেষ জাবেদায়। সো ক্রয় জাবেদা, বিশেষ জাবেদা প্রথম পার্টটা হচ্ছে কি দেখো, ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে, মনে রাখবো যে ক্রয় বিক্রয় জাবেদায় সবই বাকির পার্ট রয়েছে, এটা কিন্তু আমাদের এক্সামে আসে। তারপর রয়েছে আমাদের দেখো ক্রয় ফেরত জাবেদা। হ্যাঁ,
বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ঠিক তেমনি বিক্রয় ফেরত জাবেদা, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আমরা অবশ্যই বুঝতে পারছি, রাইট? তো নগদ প্রাপ্তি জাবেদা রয়েছে যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, অর্থাৎ নগদ পণ্য বিক্রয় সহ তার নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা। অর্থাৎ নগদ একটু সহজভাবে যদি আমরা বলে ফেলি, বাট শিখে নিই ফাঁকে, নগদ প্রাপ্তি জাবেদায় কি বসে? হ্যাঁ, আমরা যদি জাবেদা করলে যদি জাবেদা করে ডেবিট ক্রেডিট নগদান বা ব্যাংক যদি ডেবিট হয়, অর্থাৎ জাবেদা করলে নগদান বা ব্যাংক যদি ডেবিট হয় তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় বসবে, রাইট? অপরদিকে যে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান ঘটে, অর্থাৎ জাবেদা করলে নগদান বা ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে সেগুলো বসবে নগদ প্রদান জাবেদায়। সো আমি যা লিখেছি তোমরা সুন্দর করে শুধু লিখে দিবে, স্যার অবশ্যই মার্ক দিবে, কারণ সঠিক হলে তো মার্ক দিতে বাধ্য, কি বলো, তাই না? এবার আমরা আসি আমাদের 2 নম্বরের গ নাম্বারটা, প্রকৃত জাবেদা। আমরা একটু দেখে নিই আমাদের অ্যাসাইনমেন্টে কি বলেছে। বিশেষ প্রকৃত জাবেদা, এখানে গতে দেখো নির্দেশকে বলেছে, আমরা এতক্ষণ কিন্তু খ নিয়ে কাজ করেছি, এবার গতে বলেছে এই যে প্রকৃত জাবেদা শ্রেণী বিভাগ করো। আমরা প্রকৃত জাবেদা নিয়ে এখন শ্রেণী বিভাগ করব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রকৃত জাবেদা, হ্যাঁ, সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সে সকল জাবেদা প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। 1. সংশোধনী জাবেদা। কি জাবেদা বললাম? সংশোধনী জাবেদা। লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল সংঘটিত হলে তা সংশোধন করতে হয়। ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাকে আমরা বলে থাকি সংশোধনী জাবেদা। আমরা সমন্বয় জাবেদা আর্থিক বিভাগের সময় অলিখিত এবং অসম্মানিত দফা অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রদান করা হয় তাই হচ্ছে সমন্বয় জাবেদা। জাবেদা বা দাখিলা একই কথা। এবার আসছি আমরা সমাপনী জাবেদা। কোনো নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে আমরা বলবো কি জাবেদা? সমাপনী জাবেদা, রাইট? সর্বশেষ রয়েছে আমাদের প্রারম্ভিক জাবেদা। ওকে, ব্যবসা প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরের হিসাবকাল শেষ দিনের সম্পদ, দায়, স্বত্বাধিকার পরিমাণ পরবর্তী বছর শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। এটাই হচ্ছে আমাদের 2 এর গ, প্রকৃত জাবেদার ক্লাসিফিকেশন। আমরা সুন্দর করে এইভাবে আমরা খাতায় উপস্থাপন করব। তো আমরা বুঝতে পেলাম প্রকৃত জাবেদা কিভাবে করতে হয় বা সংজ্ঞাটা কি এটি জেনে নিলাম। এবার আমরা আসবো আমাদের ঘতে বলেছে লেনদেন সময়ের জাবেদাভুক্তকরণ, রাইট? হিসাব বিজ্ঞানের কিন্তু মূল স্তম্ভ কিন্তু আমি বারবার বলে থাকি জাবেদা। কিন্তু জাবেদা প্রস্তুত করতে হলে আমাদের আরও বিষয়গুলো আমাদের জানতে হবে। একটা হচ্ছে আমাদের লেনদেন এবং হিসাব। একজন স্টুডেন্ট যদি লেনদেন হিসাব এবং জাবেদা খুব পাকাপোক্তভাবে ভালো জানে বা শেখে, সে কিন্তু হিসাব বিজ্ঞানের কোনো সেক্টরে কিন্তু একদমই সে বাদবে না, একদমই সে ভালো কিছু শিখতে পারবে এবং তার বেসিকটা ভালো হবে, রাইট? তো আমরা এখানে আমরা জাবেদাভুক্ত করব। আমাদের বলছে সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেন সমূহতে জাবেদাভুক্ত করো। এবার আমরা চলে যাব আমাদের সেই সহায়ক তথ্য কি কি তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু বড় করে দিই তথ্যগুলো, যদি একটু আমাদের সুবিধা হবে, রাইট? তথ্যগুলো আমাদের দরকার এখানে মূলত। দেখো, সহায়ক তথ্য বলেছে সামস ব্রাদার্স এর 2020 সালের জানুয়ারি মাসে কিছু লেনদেন তুলে ধরা হলো। কোন মাসে? জানুয়ারি মাসে। এগুলো কিন্তু খেয়াল করবো, অনেকেই কিন্তু লেখা থাকে জানুয়ারি ভুলে লেখে জুন, তা কিন্তু না। আমাদের সাল তারিখ এখানে খুব খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবো কিন্তু। হ্যাঁ, এবার কি হয়েছে? জানুয়ারি 1 তারিখে দেখো নগদ 30,000 টাকা এবং 40,000 টাকা ব্যাংক জমা এবং 15,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমরা সবাই জানি কারবারে নগদ টাকা বা কোনো সম্পদ বা পণ্য নিয়ে যদি কারবার শুরু করা হয় এই সবগুলোর যোগফল কি বলে বলো তো? মূলধন বলে, রাইট? তাহলে আমরা সরাসরি চলে যাই আমাদের জাবেদার পার্টে। তো আমরা দেখি জাবেদার পার্টটা আমরা কিভাবে আমরা সাজিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে শামস ব্রাদার্স এর সাধারণ জাবেদা আমরা সুন্দর করে লিখবো 2 এর ক। আমরা জাবেদার ছক সবাই আমরা জানি, জাবেদার ছক কয়টি? আমাদের রয়েছে 5টি, রাইট? তারিখ, হিসাবের শিরোনাম ব্যাখ্যা, খ পৃষ্ঠা বলতে প্রধান পৃষ্ঠা বোঝানো হয়, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, রাইট? তো এবার আমরা দেখবো যে আমাদের 2020 সাল জানুয়ারি 1। আবার একটু ঢুমরে আসি, আমাদের লেনদেনটা আমরা ভুলে গেছি, ঠিক না? তো আমাদের লেনদেনের সঙ্গে কাজ করলে সুবিধা হবে। নগদ 30,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট 30,000, 40,000 টাকা ব্যাংকে জমা অর্থাৎ ব্যাংকে জমা হিসাব ডেবিট, আর 15,000 টাকা পণ্য। আমরা জানি হিসাব বিজ্ঞানে যে পণ্য বা মাল নামে কোনো হিসাব খোলা হয় না, আমরা ক্রয়
যেটাকে ইংরেজিতে বলা হয় পার্সেস, অর্থাৎ ক্রয় নাম হিসাব করা হয়। তাহলে আমরা এখান থেকে 3টি হিসাবের নাম পেয়েছি ডেবিটে, নগদান হিসাব, ব্যাংকে জমা হিসাব আর ক্রয় হিসাব, বা 3টে যোগফল হচ্ছে মূলধন হিসাব। তো আমরা দেরি না করে আমাদের বক্সে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ নগদান হিসাব ডেবিট 30,000, ব্যাংক হিসাব ডেবিট 40,000 আর ক্রয় হিসাব ডেবিট 15,000। তো এই 3টে যোগফলই হচ্ছে আমাদের মূলধন হিসাব। তোমরা মনে বুঝতে পারছো? তো 30, 40 আর 15 এই সব যোগফল হচ্ছে 85,000। ব্যাখ্যা লিখতে কিন্তু একদমই আমরা ভুল করবো না, অনেকেই ব্যাখ্যা লেখে না। মনে রাখবো যে জাবেদা হলেই ব্যাখ্যা লিখতে হবে। নগদ ব্যাংকে জমা পণ্যদ্রব্য নিয়ে কারবার আরম্ভ করা হলো। তো আমরা জানুয়ারি 1 তারিখের লেনদেন থেকে জাবেদা করতে পেরেছি। এবার আমরা যাব 5 তারিখে। তোমরা দেখতে পাচ্ছ 5 তারিখের লেনদেনটা আমরা একটু ঢুকে আসি। জানুয়ারি 5 বলেছে পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 40% নগদে, রাইট। আমরা জানি কিন্তু আমাদের লেনদেন দুভাবে হয়ে থাকে, নগদ এবং বাকিতে। না, দুভাবে না, চেকের মাধ্যমে হতে পারে। তো নর্মালি আমরা বাকিতে নগদ ধরে থাকি। তো আমাদের এখানে নগদে বলছে 40%, বিক্রি করেছি কত? 20,000। তাহলে 20,000 40% আছে 8,000 টাকা হচ্ছে নগদে। সো আমরা নগদান হিসাব ডেবিট লিখবো 8,000। আর আমরা জানি যে বিক্রয়ের সাথে কার সম্পর্ক, কি বলো তোমরা সবাই? অবশ্যই তোমরা জানো যে বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদার বা প্রাপ্য হিসাব, রাইট। তাহলে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা দেখি আমাদের স্ক্রিনে কি লিখেছি আমরা, তোমরা দেখতে পারছো নগদান হিসাব ডেবিট 8,000, অর্থাৎ 20,000-এর 40%, আর বাকি যে 60% থাকছে সেটা হচ্ছে আমাদের বাকিতে হচ্ছে, সেটা হচ্ছে 12,000। তো নগদান হিসাব ডেবিট 8,000, দেনাদার হিসাব ডেবিট 12,000 আর বিক্রয় হিসাব ক্রেডিট 20,000। তো 8 আর 12 20। আমরা জানি যে জাবেদার সময় ডেবিট টাকা ক্রেডিট টাকা অবশ্যই এক হয়ে থাকে। তো আমরা বুঝতে পেরেছি। আমি আবার একটু বলি 8,000 কোথাতে পেলাম, আমাদের বলেছে যে 20,000-এর 40% নগদে বলেছে। তাহলে 20,000 40% আছে 8,000, বাকি যে 60% থাকলো সেটা হচ্ছে বাকিতে। তো আমরা জানি বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদার, তো দেনাদার হিসাবকে আমরা ডেবিট করেছি। আমরা মনে বুঝতে পেরেছি। এবার হচ্ছে 7 নাম্বার। তোমরা দেখতে পাচ্ছ 7-এ কি আছে আমরা দেখে আসি একটু। ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা, ব্যাংক থেকে উত্তোলন। তো আমরা সবাই জানি এটা খুব ইজি, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট লিখবো আর ব্যাংক হিসাব ক্রেডিট। অনেকে বলে থাকে স্যার উত্তোলন তো ডেবিট লিখবো না, রাইট। উত্তোলন কখন ডেবিট হবে আমরা আজকে এসএসসির অ্যাসাইনমেন্টের মাধ্যমে জেনে নিই। হ্যাঁ, উত্তোলন ডেবিট হবে তখনই যখন কিনা নিজ প্রয়োজনে, মালিক কর্তৃক, তারপর ব্যক্তিগত প্রয়োজনে, স্বত্বাধিকার। আমি আবার একটু বলে ফেলি, ব্যক্তিগত প্রয়োজনে, নিজ প্রয়োজনে, মালিক কর্তৃক, স্বত্বাধিকার, এই 4টে যে কোনো একটা যদি থাকে সেক্ষেত্রে আমরা উত্তোলন ডেবিট হবে, আর কখনো উত্তোলন ডেবিট হবে না। তোমরা অবশ্যই এখন বুঝতে পারছো। দেখো যে আমাদের এখানে বলেছে ব্যাংক হতে উত্তোলন করা হলো, এখানে কিন্তু মালিক কর্তৃক, নিজ প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, স্বত্বাধিকার লেখা নেই। তো উত্তোলন আমরা ডেবিট করব না। তো আমরা বুঝতে পেরেছি মনে হয়। তো আমরা কি লিখবো? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর ব্যাখ্যা লিখে দিব যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, রাইট। তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ 10 নম্বরটা কি আসছে আমরা দেখে আসি। পরিচালনা বাবদ ব্যয় হলো 8,000 টাকা। তোমরা জানো যে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে আমরা বিভিন্ন বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকি, টেলিভিশনে, ফেসবুকে, প্রিন্ট মিডিয়া, পত্রিকা, বিভিন্নভাবে। এটা কিন্তু এক ধরনের ব্যয়, তাই না? এবং এটাকে কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়। তো আমরা জাবেদা লিখে ফেলবো বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, টাকা যা আছে তাই। আর আমরা ব্যাখ্যা লিখবো পরিচালনা বাবদ ব্যয় করা হলো। ওকে, এখন আমরা সবগুলো আমরা কি করবো? ডেবিট ক্রেডিটে যোগ করে ফেলবো এবং সুন্দর করে লিখবো মোট এই যোগ করেছে 1,25,000, 1,25,000। আবার লাস্টে লিখে দিব সাধারণ জাবেদার যোগফল 1,25,000। সো আমাদের পূর্ণাঙ্গ একটা আমরা 2-এর ঘর জাবেদা প্রস্তুত করে ফেললাম। তোমরা অবশ্যই এই জাবেদাটা খুব সুন্দর করে বুঝে বুঝে করবে, না বুঝে করবো না, রাইট। কারণ ইন্টার লেভেলে কিন্তু তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, রাইট। কলেজে যাবা তখন কিন্তু কিছু না জানলে কিন্তু খারাপই লাগবে, কি বলো, ঠিক না? তো একটু পড়াশোনা করেই যাই, বুঝে বুঝে শিখেই যাই, আর অ্যাসাইনমেন্টটা অবশ্যই বুঝেই করব। তো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি আমাদের অ্যাসাইনমেন্টের আর কোনো কাজ দেওয়া আছে কিনা। না, আমাদের সহায়ক তথ্য হতে অনুসন্ধানের লেনদেন সম্পর্কে যা আবেদনভুক্ত করে ফেললাম। তো আমাদের অ্যাসাইনমেন্টে যা যা বলেছিল আমরা তাই আমরা শেষ করতে পেরেছি। তোমরা দেখতেই পারছো আমাদের সর্বশেষ আমার 2-এর গ জাবেদা ছিল। আমরা জাবেদাটা সুন্দর করে এখানে দেখে আমরা অবশ্যই দেখে নিবা, রাইট। তো আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো এতক্ষণ তোমরা কষ্ট করে আমার সঙ্গে ছিলে। জানি না কিছু শেখাতে পেরেছি কিনা, অবশ্যই চেষ্টা করেছি। আর অ্যাসাইনমেন্টে আসলে বিস্তারিত আরও অনেক কিছু বলার সুযোগ থাকলেও বলার সুযোগ হয় না, কারণ এখানে সময় একটা বড় ফ্যাক্ট রয়েছে। বেশি সময় হলে মানুষ ভিডিও দেখতে অপছন্দ করে। তো নেক্সটে তোমরা অবশ্যই আমার কমার্স ভ্যালির সঙ্গেই থাকবে। আবার নেক্সটে আরও কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো আমি দেবাশিস। সেই পর্যন্ত সবাই ভালো থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ।